শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের সমাজ তীক্ষ্ণভাবে রাজনৈতিক দিক থেকে বিভাজিত আমরা বলতে পারি, কিন্তু তারপরেও দেখা যায় ক্রান্তিকালে সময়ের প্রয়োজনে যখন ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে হয়, তখন দেশমাতৃকার স্বার্থে নিপীড়িত নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং ছাত্র জনতা একাট্টা হয়ে সেই বিষয়গুলো মোকাবেলা করে। এমনই একটি ইতিহাসের বাকবদল বলা যায় 5 আগস্ট। এই 5 আগস্ট 2024-এর পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দলগুলো, অপরাপর রাজনৈতিক দল, ফ্যাসিবাদের দোসর কিংবা ফ্যাসিবাদ বাদে তাদের সবার একটা একাট্টা ভূমিকা ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি দিন যতই গিয়েছে এই দলগুলোর মধ্যেই, এই সংগঠনগুলোর মধ্যেই এক ধরনের বিভেদ, মতপার্থক্য তৈরি হয়েছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় 9 মাসেই কেন বিরোধ, বিভেদ, আস্থার সংকট। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া হোসেন, নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। গুম কমিশনে 1850টি অভিযোগ, সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখনো সন্ধান মেলেনি 3 শতাধিক মানুষের। মুজিবনগরের সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। বঙ্গবন্ধু কিংবা 4 নেতা বাদ পড়ার বিষয়টি সঠিক নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক, প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ। সরকার গঠন করলে বিএনপির 180 দিনের কর্মপরিকল্পনা প্রকাশ। রাখাইনে মানবিক করিডোর বাংলাদেশ ও মিয়ানমারের বিষয় জাতিসংঘ নয়, আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজযাত্রীরা, জানালেন ধর্ম উপদেষ্টা। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই আমরা জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় যে 9 মাসে কেন এই বিভেদ, বিরোধ কিংবা আস্থার সংকট রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সরকারের সাথেও দেখা যাচ্ছে সমঝোতার যে বিষয়টি, সেই জায়গাতে বোঝাপড়ার যে বিষয়টি, সেটিতে ঘাটতি কেন? ধন্যবাদ আপনাকে, আমার 2 আলোচক কর্নেল অফসব জাকারিয়া এবং প্রফেসর মতিনুর রহমান, এবং আপনি উপস্থাপক, দর্শক শ্রোতা সবাইকে সালাম, অভিবাদন। প্রথমে একটু বলে নিই, 9 মাস না, আর 4 দিন পরে আজকে অলরেডি এই সরকারের বয়স 10 মাস হবে। তার মানে 10 মাস, 10 মাসে একটা সন্তান, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, তো 10 মাস খুব কম সময় না। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আমরা একটা বিপুল আকাঙ্ক্ষা নিয়ে একটা সরকার গঠন করেছি, একটা অভ্যুত্থানে সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তার ছন্দপতন হয়েছে। তার মানে এই না যে আমরা কোনো জাতীয় সংকট তৈরি হলে আবার ঐক্যবদ্ধ হতে পারবো না। নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, যেখানে আমাদের অস্তিত্বের কোশ্চেন আসবে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আসবে, আমাদের জাতিসত্তার প্রশ্ন আসবে, তখন আবার আমরা একাত্মতা হয়ে যাবে, ঐক্যবদ্ধ হতে পারবো। যে বিষয়গুলো নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে, এটা হবার কথা ছিল না, এটা ঠিক দুর্ভাগ্যজনক। বিশেষ করে নতুন গঠিত যে ছাত্র নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার, শোনেন, এই সরকারের কি অর্জন 10 মাসে, সেটা যেমন একটা বিচারের বিষয়। 10 মাস কম সময় না, বললাম না, এটা কোনো হানিমুন পিরিয়ড না। হ্যাঁ, প্রফেসর ইউনূসকে আমরা বিপুল আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ ক্ষমতায় এনেছি সকলে মিলে, কিন্তু সে আকাঙ্ক্ষার মধ্যে অনেক ছন্দপতন ঘটেছে ইতিমধ্যে। হতে পারে যে এটা একটা গভর্নেন্স, তো একটা পলিটিক্স। হ্যাঁ, অ্যাবসলিউট পলিটিক্স, আপনি যেভাবেই মূল্যায়ন করেন, একাডেমিশিয়ান হন বা আপনার কি বলে ক্ষেত্র বিশেষে আপনার জুরিডিকশনে আপনি তারকা ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু সরকার পরিচালনা ভিন্ন ব্যাপার।
সরকার পরিচালনা তো টোটালি একটা ভিন্ন ব্যাপার, এখানে রাজনীতি লাগে, রাজনীতির জ্ঞান লাগে। সেই ক্ষেত্রে সেই বিষয়টা আমার ধারণা যে এই সরকারের মধ্যে একটা ঘাটতি আছে, বিশেষ করে প্রফেসর ইউনূস সহ তার উপদেষ্টা মনে। আরেকটা হলো যেই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করেছি, ওনারা ব্যক্তি বিশেষে হয়তো ওনাদের সেক্টরে তারা একজন সফল ব্যক্তি, কিন্তু রাষ্ট্র পরিচালনা, রাজনীতি এইসব ক্ষেত্রে তো ওনারা আসলে বিগত দিনে কাজ করেননি। ওই যে বলা হয় না যে এক গাছের ছাল আর গাছের বাকল মিলে যে একটা সরকার হয়েছে, বাস্তবতা হলো এটা। একটা রাজনৈতিক দলের সরকার হলে হতো কি, ধরেন তাদের একটা চেইন অফ কমান্ড থাকে, তাদের দীর্ঘদিনের একটা বোঝাপড়া থাকে, একটা টিম ওয়ার্ক থাকে আগে থেকেই, হ্যাঁ, বা গ্রাউন্ড ওয়ার্ক থাকে। কিন্তু এই সরকারের ক্ষেত্রে সেটা হয়নি, সেই জন্য সরকারের ব্যর্থতা আছে, কিছু ইচ্ছাকৃত আছে, কিছু অনিচ্ছাকৃত আছে। ইচ্ছাকৃত যেগুলো সেগুলো ইচ্ছা করলেই সরকার অ্যাভয়েড করতে পারত। যেমন সরকারের সাথে এনসিপি নামে নতুন যে রাজনৈতিক দল, তাদের খুব মাখামাখি দেখি, তাদেরকে প্যাট্রোনাইজেশনের ব্যাপার দেখি। এই বিষয়গুলো আমরা যারা রাজনীতি করি বা মানুষ আমাদেরকে আহত করে। দৃশ্যমান আছে, অদৃশ্যমানও আছে। এটা অনেক ক্ষেত্রে দৃষ্টিগত পর্যায়ে চলে গিয়েছে, হ্যাঁ। এবং এনসিপিকে এমন পর্যায়ে মনে হচ্ছে যে একটা মানে বিএনপির প্রতিপক্ষ এরা, বা বিএনপির প্যারালাল একটা রাজনীতি দল। বিষয়টা আসলে তা না। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এখনো তাদের নিবন্ধন হয়নি, তাদের সাংগঠনিক কাঠামো নেই, তাদের গণভিত্তিও নাই, হ্যাঁ, সে অর্থে যেটা আমরা দেখেছি। কিন্তু তাদেরকে বিএনপির মুখোমুখি করবার জন্য এনসিপির যারা অভিভাবক, বিহাইন্ড দ্য সিন, পিছনে অনুঘটক যারা, তারা যে ভূমিকা পালন করছেন এটা দুর্ভাগ্যজনক, হ্যাঁ। আর নির্বাচন নিয়ে যে বিষয়টা বলা হচ্ছে জুন না ডিসেম্বর, আচ্ছা, নির্বাচনের একটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটাই তো আলাদা, হ্যাঁ। এরা টার্ম পূরণ করবে, 5 বছর থাকবে, 3 বছর থাকবে, বা জুনে দিবে, কি কারণে দিবে, এই বিষয়গুলো তো পরিষ্কার করবার প্রয়োজন আছে। আমি যে ডিসেম্বরে বলছি, কি কারণে বলছি, আমার যুক্তি কি, এটা তো আপনি শুনবেন, গ্রহণ করবেন কি করবেন না, এবং আমার কথার যুক্তি আছে। আর আপনি যে বলছেন আপনি জুনের মধ্যে দিবেন বা জুন পর্যন্ত যাবেন, কি কারণে আপনি যাবেন? হ্যাঁ, সংস্কার কমিশন বলেন, সিপিডি বলেন, গবেষণা প্রতিষ্ঠান বলেন, হ্যাঁ, তারপরে কি বলে ওই যে ওই দেবপ্রিয় ভট্টাচার্য, ওনারা সকলেই বলছেন ইলেকশন কমিশন প্রস্তুত আছে। বাংলাদেশের এই বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আর্মি, তারা বলছেন, হ্যাঁ, সবচেয়ে বড় রাজনৈতিক দল, 26টা রাজনৈতিক দলের মধ্যে 23টা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এই সময়ের মধ্যে। এখন আপনি বলছেন ডিসেম্বর টু জুন, আপনি কি কারণে ডিসেম্বর টু জুন যাবেন? আমার বক্তব্য হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা, অনিচ্ছায় বা ইচ্ছায় 3টা বিষয় যদি সরকার পরিষ্কার করে দিত, তাহলে কিন্তু এই সংকটটা তৈরি হয় না। আর এনসিপি নামক রাজনৈতিক দল যে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের প্যাট্রোনাইজেশন পাচ্ছে, এটা ওপেন সিক্রেট। এখন আপনি এর অস্বীকার করেন বা না করেন, হ্যাঁ, এটা সকলেই জানে যে তারা সরকারের প্যাট্রোনাইজেশনে হচ্ছে, বা সরকার স্বীকার করুক বা না করুক, এবং দৃষ্টিকটু লাগছে, সেই বিষয়টা প্রশ্নবোধক। আমরা এতদিন আন্দোলন করেছি একটা নির্দলীয় সরকারের জন্য, যেই সরকারের জন্য। তো এখন ধরেন এনসিপির যে 2জন উপদেষ্টা আছে, তারা তো নিজেরাও নির্বাচন করবেন, তো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে দৃশ্যমান। নির্বাচন তো করবেন তারা, এনসিপি বলছে তারা আমাদেরকেও না, এটা তো সত্য না। তারা একই খনি থেকে একই জায়গাতে পোজাক। এখন বিএনপির 3জন লোক যদি আপনি সরকারে ঢুকে পদত্যাগ করায় বিএনপির পদ থেকে আমাকে, আমি যদি কই আমি আর বিএনপির কেউ না, তো আপনি তো মানবেন না সেটা, হ্যাঁ। বাংলাদেশে তো রাজনৈতিক মানা উচিত, মানে শেষ কথা বলে কিছু নেই, সেটাই। তাহলে বিএনপি তো যোগদান, তাহলে এই যে ওনারা যে ইলেকশন করবেন বা রাজনৈতিক দল করছেন, তাদের সহকর্মীরা, হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রোডাক্ট যারা, তারা এখন বলতেছে তারা এনসিপির কেউ না, তারা সরকারে আছে এবং প্রকারান্তরে সরকারকে প্রভাবিত করছেন এনসিপির পক্ষে। এর অসংখ্য উদাহরণ আছে, প্রমাণ আছে, তো এটা বললেই তো হচ্ছে না। তাহলে ওই যে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তী সরকারের কি মানে আছে? তাহলে হাসিনার কোনো দোষ নাই, হাসিনা ক্ষমতায় তাকে নির্বাচন করতো, তার বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করতে গেলাম? প্রশ্নটা ওই জায়গায়। আমি আসছি আপনার কাছে, শুনে আসবো কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন, আপনার বক্তব্য শুনবো। এই যে আমি প্রথম দিকে যে কথাগুলো বলছিলাম, যে এই বর্তমান প্রেক্ষাপটে এসে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, একটা বিভেদ, বিরোধ, অবিশ্বাসের দোলাচল, মানে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল, সেগুলো কেন তৈরি হচ্ছে? দায় রাজনৈতিক দলের কতটুকু, সরকারের কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং দর্শক শ্রোতা এবং আমার কো ডিসকাশন যারা আছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়টি এখানে অবতারণা করেছেন এবং আমার সহ আলোচক এতক্ষণ যে বক্তব্য রেখেছেন, অনেক বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। এটা ঠিক যে 9 মাস একটা দীর্ঘ সময়, খুব একটা অল্প সময়ও নয়। তারপরে হচ্ছে এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে, যেমন বলেছেন এনসিপির প্যাট্রোনাইজেশনের কথা বলেছেন, দোষারোপের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু ব্যাপারে আমার আবার একটু ভিন্ন মত রয়েছে, সেগুলোই বলুন। সব কিছু মিলে
আমি যেটা বলবো যে আমাদেরকে বুঝতে হবে যে গত 15 বছরে যে জঞ্জালটা তৈরি হয়েছে সেটা কি গুড এনাফ যে 9 মাস বা 10 মাস বলি যেখানে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে ভেঙে ফেলা হয়েছিল। আচ্ছা, তার আগে যদি একটু এনসিপির সাথে যে সরকারের সখ্যতার কথা বলা হয়, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যে দেখেন এনসিপির ব্যাপারে এই যে আমি এটা বলবো যে একটা দোষারোপের রাজনীতি তো আমাদের একটা প্র্যাকটিস হয়ে আসছে। আমরা তো অতীতে দেখেছি যে একটা পারসেপশনের উপরে হয়তো এটা সততা কতখানি আছে না আছে সেটার পিছনে না যে আমরা একটা দোষারোপের একটা ব্লেম গেম আমরা তো এটা করে আসছি, দেখছি, আমরা অতীতেও দেখেছি। তো আমি বলবো যেভাবে এই বক্তব্যটা বলা হচ্ছে আসলে কি জনগণের পারসেপশন কি সেইভাবে কি প্রতিফলন হচ্ছে? আমরা কিভাবে দেখছি যে জনগণ এটাকে খুবই দৃষ্টিকটু হিসেবে দেখছে যে না সরকার ইন্টারিম গভর্নমেন্ট এনসিপিকে সেইভাবে প্যাট্রোনাইজ করছে। মানে সরকার যখন বলে যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হওয়া দরকার, তাদের ঘর গোছানোর সুযোগ দেওয়া দরকার, কিংবা সরকারের থেকে যে এনসিপিতে ঢুকে মানে সরকারের উপদেষ্টায় ছিল তারপরে উনি এনসিপিতে জয়েন করলো, আহ্বায়ক হলো, এই বিষয়গুলো আসলে কি মেসেজ দেয়? সেটা দেখেন এই যারা এখন এনসিপিতে রয়েছে তারাই কিন্তু জুলাই আগস্টের এই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে। আচ্ছা, যেটা 16 বছরে অন্য কোনো রাজনৈতিক দলগুলো কিন্তু তেমন কোনো তাদের এই অপশক্তিকে কিন্তু সরাতে পারেনি। মানে ফলাফলটা হয়তো তাদের কাছে আসে, ফলাফল কিন্তু তারা আন্দোলন জারি রেখেছে নিরন্তর। হ্যাঁ, ওইরকম হয়তো সাকসেসটা আসেনি, রাইট। বাট তারা ছাত্র নেতৃত্ব যেভাবে আন্দোলনটা গুলির মুখে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যেভাবে এটাকে বিজয়টা ছিনিয়ে নিয়ে আসছে, অবশ্যই সবারই বাংলাদেশে শুধু আমার আপনার সবারই কিন্তু একটা সিম্পেথি কিন্তু এদের উপরে একটা থাকবে। আচ্ছা, একটা কৃতজ্ঞতাবোধ কিন্তু থাকতে হবে আমাদের। এটাকে আপনি কিভাবে দেখবেন এটা আমি জানি না, যে এই কৃতজ্ঞতা যদি না থাকে তাহলে আমরা আসলে 16 বছরের এই অপশাসন এবং জুলুম নির্যাতন তাহলে মনে হয় এর চাইতে আরো অনেক গুণ বেশি হওয়া উচিত ছিল। তাহলে হয়তো আমাদের একটা শিক্ষা হতো বা আমরা বুঝতাম আর কৃতজ্ঞতা প্রকাশ করতাম। কাজে আমি বলবো যে এইটা অতটা প্রমিনেন্ট না, যতটা বলা হচ্ছে অতটা প্রমিনেন্ট এখনো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা, যেমন বিএনপির কথা বলি, বিএনপি কিন্তু 3 বার রাষ্ট্র ক্ষমতা এসছে এবং শহীদ জিয়াউর রহমানের কথা ওই পিরিয়ডটা বাদ দেওয়ার পরও কিন্তু 3টা সময় তারা ক্ষমতায় ছিল। তো এরকম একটা ম্যাচিউর একটা বৃহৎ একটা দল, তাদের যে ম্যাচুরিটি এবং তাদের নেতৃবৃন্দের যে মানে ভীষণ দেশ শাসনের ক্ষেত্রে অথবা পলিটিক্সের ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা, এই ছাত্ররা নিশ্চয়ই সেই অভিজ্ঞতা এখনো অর্জন করেননি। They are at the beginning of their career of politics. They are not enough mature. তো সেটাকে কিন্তু এটাকে ধারণ করতে হবে এবং এটাকে ধারণ করে তাদেরকে আপনি যদি ম্যাচিউরলি হ্যান্ডেল করেন এবং কনস্ট্রাকটিভ যদি তাদের সমালোচনা করেন, সেটা কিন্তু এক ধরনের প্রত্যাশা সবারই কিন্তু নিঃসন্দেহে। সেটা আমি বলছি যে সেটা কিন্তু দায়বদ্ধতা কিন্তু রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের কিন্তু রয়েছে। এবং এনসিপিকে বা এই যারা বিপ্লবের সাথে জড়িত ছিল তাদের মধ্য থেকে যে দলই বেরিয়ে আসুক না কেন, আপনাদের সবাইকে স্বাগত জানাতে হবে। এটা হচ্ছে মানে এটা যদি আমরা করি তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তো সেই ক্ষেত্রে তো আমি বলবো যে নিশ্চয়ই তাদেরকে ওয়েলকাম করা এবং তাদেরকে কনস্ট্রাকটিভ সমালোচনা করা আমরা সমস্ত রাজনৈতিক দলের একটা দায়িত্ব। এরপরে আরও কিছু কথা আসছে এখানে, যেমন আমি বলবো যে এই সরকারের যে একটা আস্থা অনাস্থার যে বিষয়টা, এটা কিন্তু দেখেন আপনি, এটা তো ক্রেডিট আপনাকে দিতে হবে যে এই দেশের ডান বাম জাতীয়তাবাদী সব দলকে নিয়ে যে আলোচনায় বসছে, এটা বাংলাদেশের কখনো দেখেছেন কখনো? যে সব রাজনৈতিক দলগুলো বাম ডান সবগুলো একসঙ্গে বসে ইসের সঙ্গে রাষ্ট্রের সাথে আলোচনা করছে, এরকম তো কখনো হয়নি। এটা এই সরকারই এটা সম্ভব করেছে, অসম্ভবকে সম্ভব করেছে, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় সংলাপ যেটা শুরু হয়েছে এই যে সোমবার থেকে, আপনি দেখেন এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু অনেকটা কিন্তু প্রত্যেকটা সংলাপের কিন্তু একটা রেজাল্ট আছে। সেই রেজাল্টটা হচ্ছে যে বিভাজনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আবার মিনিমাইজ হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যে নির্বাচন প্রসঙ্গে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু সেই ভেরি বিগিনিং থেকে উনি বলে আসছেন যে ডিসেম্বর টু জুন। আপনি কি এটাকে একটা রোড ম্যাপ বলতে পারেন না?
না, ডিসেম্বর আপনাকে প্রথম থেকে বলেনি, ডিসেম্বরের মধ্যেই বলেছে প্রথমে, পরে বলেছে যদি কম সংস্কার হয় ডিসেম্বরে, বেশি সংস্কার হলে ওকে, দ্যাটস দ্য রাইট থিং, যে কম সংস্কার হলে এটা ডিসেম্বরে করা সম্ভব, আর যদি আরো একটু ভালো সংস্কার করে যদি করতে চান তাহলে জুন পর্যন্ত। ডিসেম্বর আর জুন এটা তো হার্ডলি একটা, আপনি দেখেন যে একটা মাস কিন্তু রমজানে তো আর হবে না, তারপরে আমাদের মনসুন যখন বৃষ্টি যে মে জুনে, তখন তার এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। কাজে নির্বাচনটা ডিসেম্বর টু জুন মানেই হচ্ছে উইদিন মার্চ এপ্রিল এর মধ্যে হতে হবে। তো আমরা এমন কি মানে আমরা এত অধৈর্য কেন হচ্ছি? আমরা তো 17 বছর তো একটা ইসের মধ্যে ছিলাম, নির্বাচন ছাড়াচ্ছিলাম। তো এখানে আমার মনে হয় না যে 2-3টা মাসের জন্য আমাদের খুব স্ট্রিক্ট থাকা উচিত। আমি মনে করি, অথবা আমার প্রেডিকশন, যে বিএনপিও একটা যে বড় দল যে স্ট্রিক্ট ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমার মনে হয় তারাও এই ব্যাপারটা একটু পজিটিভলি চিন্তা করবেন এবং সবাই মিলে একটা কনসেনসাসে আসবেন যে একটা ভালো মানে ক্রেডিবল এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা আমাদের সকলের কাম্য। ইনশাআল্লাহ সে পথেই যাচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে, আমরা শুনে আসি। ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন আমাদের সাথে। ডক্টর মতিনুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ডক্টর মতিন কি আমাদের শুনতে পাচ্ছে? আপনাদের শুনতে পাচ্ছি আমি। অনলাইনে এটা প্রবলেম আছে। ডক্টর এ কে মতিনুর রহমান, আমরা যে আলোচনা করছিলাম যে এই যে 9-10 মাসে কি এমন পরিস্থিতি তৈরি হলো বা কেন এই অবস্থাটি হচ্ছে, রাজনৈতিক দলগুলো এবং সরকার তাদের মধ্যে যে এক ধরনের আস্থা অনাস্থার দোলাচল বলছি, কিংবা আত্মবিশ্বাস যে আস্থার সংকট বলছি, সেটি কেন হচ্ছে, বিরোধ বিভেদ সেগুলো কেন তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে সহ-আলোচক তাদেরকেও ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমি আপনার এই প্রশ্নের উত্তর এবং এর আগে আমার সম্মানিত দুইজন সহ-আলোচক বলেছেন, সেই জায়গাতে একটু কিছু কথার উত্তর দিয়ে তারপর আপনার প্রসঙ্গে আসবো। এই যে দোলাচলে দুলছে এই যে সরকার এবং রাজনৈতিক দলের নির্বাচন নিয়ে, দেখুন কর্নেল জাকারিয়া সাহেব কয়েকটি কথা বলেছেন, যে কথাগুলো প্রথমত হচ্ছে, আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলো বিগত 16 বছরে তেমন কোনো সাফল্য অর্জন করতে পারে নাই, আমি যতটুকু যদি সঠিকভাবে শুনে থাকি। জি, আমি একটু এই উত্তরে বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে ভূমিকা রাখতে পারে নাই। উনি নিশ্চয়ই বাংলাদেশে ছিলেন অথবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, উনি দেখেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে, বিগত 3টি নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে বিএনপি আপনি যে আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে গিয়েছে, এবং লাস্ট 28 তারিখ যে প্রোগ্রামটি, একটি দানব সরকার যখন ওপেন গুলি নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই দানব সরকারকে প্রতিহত করা বা মোকাবেলা করা তো সহজ বিষয় ছিল না। তারপরও বিএনপি তার নিজস্ব ব্যানারে থেকেই কিন্তু আন্দোলনটা করেছে। বিএনপি অন্য কোনো রাজনৈতিক ব্যানারে আত্মগোপন করে কিন্তু রাজনৈতিক আন্দোলন করে নাই, অর্থাৎ বিএনপির ব্যানার থেকে আন্দোলন করতে হচ্ছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে ব্যানার থেকে আন্দোলন করতে হচ্ছে। এবং সেই আন্দোলন করতে গিয়ে মাঠ যখন টোটালি আপনার উত্তপ্ত, ঠিক এরকম সময়ে আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আন্দোলন থ্রো করে, এবং ওই সময়টি বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকরা কিন্তু, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি শিক্ষকরা আন্দোলন করে তাদের বেতন কাঠামোগুলো নিয়ে। এরকম একটি জটিলতার মধ্য দিয়ে বাংলাদেশ অব্যাহতভাবে চলেছে, এবং তার সাথে সকল রাজনৈতিক দল কিন্তু স্বতঃস্ফূর্ত হবে নেপথ্যে থেকে, কারণ রাজনৈতিক দলগুলো ব্যানারকে সামনে নিয়ে আন্দোলন করেন এই কারণেই যে তখন মনে হবে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, কিন্তু নেপথ্যে তারা কিন্তু নিষ্কণ্টক সমর্থন জানিয়েছে। বিশেষ করে আমি যতটুকু জানি, বিএনপি মহাসচিব বারবার বলেছেন যে আমরা নীতিগতভাবে সমর্থন করছি, এবং এর পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু নেপথ্যে শক্তভাবে ভূমিকা রেখেছেন তার দলের অংশগ্রহণের ক্ষেত্রে। আমি এই জায়গাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই জায়গায় তাদের যে কৃতিত্ব, এটিকে আমি ব্যক্তিগতভাবে এটিকে অভিনন্দন জানাই এবং এটিকে আমি কৃতজ্ঞ চিত্রেই স্মরণ করতে চাই। কিন্তু সমস্যার যেখানে দাঁড়াইছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ যখন এনসিপি রাজনৈতিক দল গঠন করলো, আপনি কি ভাবতে পারেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন তারা কোঠা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দল গঠন করবে, এরকম কোনো কথা আপনি তখন নাগরিক হিসেবে কখনো চিন্তা করেছেন? করেন নাই। এটি পরবর্তীতে একটা নতুন একটা বাই প্রোডাক্ট চলে আসলো, সেটি হচ্ছে বাংলাদেশ এই যে আপনার কি বলে ন্যাশনাল আপনার কি এনসিপি, মানে কি বলে যায় এটাকে, মানে
আপনার জাতীয় নাগরিক কমিটি বাংলা যদি বলা যায়, এটি গঠন করলো এবং এটি যে সরকারের পৃষ্ঠপোষকতায়, কারণ আপনি ডক্টর ইউনূসের কয়েকটা বক্তব্য আপনাকে কোট করি। উনি প্রথম যখন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, উনি বললেন যে এটি ছাত্র আমাদেরকে এই চাকরিটা দিয়েছে, সুতরাং ছাত্রদের কাছ থেকে তো ওনার কৃতজ্ঞতা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই ছাত্ররাই আমাকে যেমন দিয়েছে এবং এই সরকার গঠন করার ক্ষেত্রে তাকে তারা ফোন দিয়েছে। কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো যে আন্দোলনে শরিক হয়েছে এবং তারা যে অংশগ্রহণ করেছে, সেখানে যে হত্যা হয়েছে, এটি কিন্তু জনগণের কথা উনি একবারও কিন্তু উল্লেখ করেনি। সংকটটা শুরু হয়েছে ওখান থেকেই, এই আশকারাটা কিন্তু ওনার কাছ থেকে পেয়েছে। আজকে যেটি আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরটা আমি এখানে এভাবে দিতে চাই। আরেকটি আপনি দেখবেন যে আপনার একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ছাত্রদের প্রতি যে আমাদের যে মানে কৃতজ্ঞতা, সেটা তো আমরা স্বীকার করি, এটা সবসময় স্বীকার করি, কারণ আমরা নিজেরাও কিন্তু রাজপথে ছিলাম। আপনি নিজে জানেন যে আমরা রাজপথে থেকে যে আন্দোলন করেছি এবং আমাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। এখন একটা প্রসঙ্গ এখানে আসছে বারবার, সেটি হচ্ছে নির্বাচন ডিসেম্বরে না জুনে। প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিক সাহেব, উনি গত আপনার সম্ভবত 31 তারিখে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটি হচ্ছে যে ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, জুনে হতে পারে। তার মানে নির্বাচন কি লটারি? অর্থাৎ আপনি লটারির মধ্যে খুঁজে বেড়াবেন কোন মাসটা আপনার এখানে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামে একটা কথা আসছে, সেটি হচ্ছে অন্ধকার ঘরে সাপ মানে হচ্ছে সারা ঘরে সাপ। আপনি লাইট জ্বালাবেন, সাপ কর্নারে আছে না আপনার সামনে আছে, আপনি কিন্তু বুঝতে পারবেন। তার মানে আমি যেটা মনে করছি, এটা একটা অন্ধকারের ভিতরে আপনি রেখে দিয়েছেন, যেটা জাকারিয়া সাহেব বলেছেন, এটা কি রোড ম্যাপ না? এটি যদি রোড ম্যাপ হয়, আমি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সেখানে নির্বাচন প্রসঙ্গে কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা উনি দেন নাই। এখানে অল্প সংস্কার এবং বেশি সংস্কার, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুনে। তাহলে অল্প সংস্কারগুলো কি কি একটু দয়া করে বলবেন উনি, যে অল্প সংস্কার 5টা 10টা 15টা, এটি আমরা জানতে চাই আসলে অল্প সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে, বেশি সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে, এই জিনিসগুলো আসলে স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখবেন যে নির্বাচন এবং সংস্কার এবং বিচার, এই কার্যক্রমগুলো যতটা কচ্ছপ গতিতে চলে, অন্য কার্যক্রমগুলো কিন্তু বিদ্যুৎ গতিতে চলতেছে। আপনি দেখবেন চট্টগ্রামের পোর্টকে আপনি দিচ্ছেন, আপনি মানবিক করিডোর, যদিও এটি এই মুহূর্তে জনগণের রিয়াকশনের কারণে হয়তো কিছুটা সীমিত হচ্ছে, অন্যান্য কার্যক্রমগুলো আপনি এত দ্রুত গতিতে চালাচ্ছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের রুলস অফ বিজনেসটা আসলে কি? এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হচ্ছে, এর ডেফিনেশনটা কি? এটা আসলে কি কারণে এটা হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে এটি আপনি দেখবেন যে কিছু কিছু ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং একটা পক্ষ তৈরি করা হচ্ছে যে প্রফেসর ইউনূসকে যদি আপনি তার বিরুদ্ধে যদি কোনো কথা বলেন বা তাকে যদি আপনি ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করেন, তাহলে এটি আল্লাহ নারাজ হবে, এইরকম একটা ন্যারেটিভ কিছু ইসলামিক যে মৌলানা সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন এবং তারা দোয়া খায়ের করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই জায়গায় প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূস অনেক জনপ্রিয় মানুষ, কোনো সন্দেহ নেই, উনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, কোনো সন্দেহ নেই। আমি অনুরোধ করব আজকের এই টকশোর মধ্য দিয়ে আমার আপিল থাকবে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি আমার একজন জ্যেষ্ঠতম মানে সহকর্মী, কোনো এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি যদি জনপ্রিয় হন, আমি ওনাকে আহ্বান করবো, এই যে এনসিপি নামক যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তার সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন, নির্বাচন দিনে উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণ যদি তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন, জনগণ যদি তাকে চান, উনি নিঃসন্দেহে রাজনৈতিক দলে আসবেন এবং উনি নির্বাচন করবেন, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কোনো সমস্যা নাই। উনি তো 111-এর সময় আপনার এই যে নাগরিক শক্তি একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং সেই দলটি কিন্তু হালে পানি পায় নাই। সুতরাং এখানে কথা হচ্ছে, এই কথাগুলো উনি বলেছেন 111-এর সময়, তখন তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার জন্য ওনাকে আহ্বান করা হয়েছিল, উনি গ্রহণ করেন নাই। সত্য, কারণ উনি যদি জানতেন, আমি দুঃখিত এই কথাগুলো আমাকে আজকে বলতে হচ্ছে, কেন উনি যদি জানতেন যে এই 111 সরকারটি 2 বছর মেয়াদ থাকবে, তাহলে নিঃসন্দেহে উনি এটা গ্রহণ করতেন। ওনার ধারণা ছিল 3 মাসের জন্য, সুতরাং 3 মাসের দায়িত্ব গ্রহণ করেন নাই। এবার যে দায়িত্ব গ্রহণ করেছেন, আমার ধারণা উনি অনেকদিন ক্ষমতায় থাকার জন্যই মূলত দায়িত্ব গ্রহণ, কিন্তু তার কার্যক্রমগুলো সেটি প্রমাণিত হয়। সুতরাং আমি মনে করি এখানে লটারি সিস্টেমের দরকার নাই। আপনি ফেসবুকে আপনি একজন মানুষকে বিশাল একটা জনপ্রিয় ব্যক্তি হিসেবে তুলে ধরতেছেন, এটা তো আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন এনসিপি গিয়েছে এবং এনসিপি 100-150 লোক নিয়ে যখন এটা ড্রোন থেকে ছবি তুলে দেখানো হচ্ছে, ফেসবুকে কয়েক হাজার কমেন্ট আসছে, তাদেরকে লাইক দিয়েছে, কিন্তু বাস্তবতা টোটালি ডিফারেন্ট। সুতরাং আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমার ব্যক্তিগত কোনো
অভিযোগ নেই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখান থেকে যখন বাই প্রোডাক্টটি এনসিপি গঠিত হয়েছে, এই এনসিপি একটি সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় এটি আসছে এবং এটিকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এর সাথে অপরাপর কিছু রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই রাষ্ট্র ক্ষমতার সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, সুতরাং তারা কখনোই নির্বাচনটা চাবেন না এবং তারা নির্বাচনকে বিভিন্ন সূত্রেই তারা বিলম্বিত করার চেষ্টা করবেন। কখনো কখনো বলবেন যে কম সংস্কার বেশি সংস্কার। এই ক্ষেত্রে আমি মনে করি বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 10 মাস অনেক সময় দিয়েছে এবং আমার ধারণা যে বিএনপি শুরু থেকেই কিন্তু এই সরকারকে প্রচ্ছন্নভাবে সহযোগিতা করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এটাকে প্রকাশ্যে বলেওছে। তো সুতরাং এখানে যে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের ইলেকশনটা কেন? কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এই যে জুনে ইলেকশন, আপনি স্বাধীনতার পর তো হয়নি, আপনি যদি ব্যাক করেন আরো 50 বছর, জুনে কখনো ইলেকশন হয়নি। কারণ তখন আপনি অজুহাত দিবেন রমজান মাস, তারপরে বর্ষাকাল, আপনার এসএসসি পরীক্ষা, বিভিন্ন সূত্রই কিন্তু আপনি দেবেন। এই সন্দেহ শঙ্কা নাগরিক হিসেবে আমাদের মধ্যে তৈরি হয়। তো সুতরাং আমরা চাই যে যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, দীর্ঘ 17 বছর যেহেতু মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই, যেহেতু মানুষ ভোটের আকাঙ্ক্ষায় তাদের ভিতরে রয়েছে, অর্থাৎ ক্ষোভ কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের ভিতরে ছিল। এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রধান কারণ ছিল নির্বাচনটি স্বচ্ছ এবং নিরপেক্ষ না হওয়ার কারণে। সুতরাং নির্বাচনটি যদি ধারাবাহিকভাবে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে ফ্যাসিস্ট তৈরি হওয়ার কোনো সুযোগ তৈরি হবে না, কোনো সুযোগ। ডক্টর মতিনুর রহমান, আরেকটি জিনিস, আপনি বলবেন আপনার যেটুকু বাকি আছে সেটি বলবেন, কিন্তু আপনি যেহেতু বলছেন যে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ একটি নির্বাচন সমস্ত জাতির প্রত্যাশা, দীর্ঘদিনে ভোটের যে ক্ষুধা আছে বা ভোট দিতে পারেনি সেই জায়গা থেকে, কিন্তু পরিস্থিতিটি কি সেরকম কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে যে গত 16 বছরে বা 15 বছরে প্রশাসন সহ যারা যারা নির্বাচন পরিচালনা করবে সব জায়গায় যেভাবে রন্ধ্রে রন্ধ্রে পলিটিসাইজ করা হয়েছে, সেটির মূলোৎপাটন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো একটি সময় কি এখন তৈরি হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে, সেটিও যদি একটু উত্তর দেন। দেখুন, এখানে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। সেটি হচ্ছে এরকম যে বর্তমান বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি যদি আপনি মনে করেন যে নাজুক, তাহলে 5 তারিখ থেকে 7 তারিখে শপথ গ্রহণ আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন কি বাংলাদেশে আপনার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? মানুষ এটা গ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। সুতরাং আমি মনে করি নির্বাচনের যখনই রোড ম্যাপটা আপনি ঘোষণা করবেন, স্বাভাবিক পরিস্থিতি বর্তমান যে অবস্থা তার চেয়ে অনেক বেশি উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। কারণ মানুষ তখন একটা স্থিরতা পাবে, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে এবং তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবে। এটা গেল এক। আরেকটি হচ্ছে, আপনি যদি এই প্রসঙ্গের উত্তর এইভাবে আমি দিতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসনিক যে ব্যবস্থা, আপনি ফ্যাসিস্ট সরকারের সবগুলো মানুষকে কি সরাতে পেরেছেন? আপনি কয়টা ডিসিকে আপনি সরাতে পেরেছেন? কয়টা এসপি কে আপনি সরাতে পেরেছেন? পুলিশ বাহিনী কোন কোন জায়গায় আপনি সংস্কার করেছেন? সবকিছুর ঊর্ধ্বে যে সংস্কারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য এই জায়গাতে সবচেয়ে বেশি মনোনিবেশ করা হচ্ছে বর্তমান সরকারের। আপনি মূল জায়গাগুলোতে মনোনিবেশ না করে যে কাজটি একটা নির্বাচিত সরকারের জন্য প্রযোজ্য হবে, সেই কাজগুলোকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। সংখ্যা তো ওই কারণে মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তো সুতরাং এই যে আপনি এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, সেটি হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার এই কারণেই কিন্তু বিতর্কিত হচ্ছে, ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পালাতে হচ্ছে। আমি মনে করি বর্তমান যে সরকার রয়েছেন এবং বিশেষ করে প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে, আমি মনে করি তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশকে উপহার দিতে পারেন, আপনি দেখবেন যে অর্ধেক সমস্যার সমাধান এখানেই শেষ হবে। কারণ জনগণ তো তার মতামত দিতে পারবে, তার ভোটটা প্রয়োগ করতে হবে, তার প্রার্থী বাছাই করে নিতে পারবে। আপনি সেক্ষেত্রে বলেন যে যোগ্যতম প্রার্থী এবং যে সমস্ত ট্র্যাক রেকর্ড যাদের অনেক ট্রান্সপারেন্ট, যারা অনেক বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য, সেই লোকগুলোকে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত করার সুযোগ জনগণকে আপনি দেন। কিন্তু সেটি না করে আপনি যে সমস্ত এই যে লটারি সিস্টেম নিয়ে আসছেন, যে কথাগুলো আসছে, এই কথাগুলো মানুষের ভিতরে এই ধরনের সংখ্যা। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি জুনে কখনই নির্বাচন হওয়ার সুযোগ নেই, কারণ জুনের কথা অবশ্য সরকার ডিসেম্বর থেকে জুন বলেছে, সুতরাং সেটি আমরা কেন জুনই ধরে রাখছি, সেটি ফেব্রুয়ারি মার্চও হতে পারে। আচ্ছা, এটা লাস্ট ওয়ার্ডটা বলি। ডিসেম্বরের ঘোষণা কে দিয়েছে? ডক্টর ইউনূস দিয়েছে না? ডিসেম্বরের ঘোষণা উনি দিয়েছেন, তারপরে জুনের ঘোষণা উনি দিয়েছেন পরবর্তীতে। আমি তো মনে করি যে বিএনপি ডিসেম্বরের ঘোষণা দিয়েছে, আমি তো মনে করি বিএনপির ঘোষণা দেওয়া উচিত অক্টোবরের মধ্যে নির্বাচন। আপনি ডিসেম্বরে যাবেন কেন? হোয়াই নট অক্টোবর? 3 মাস যদি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারে,
বাংলাদেশের 3টি বড় বড় নির্বাচন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, তারা যদি 3 মাসের ডক্টর মতিন সে ব্যাপারে বক্তব্য আছে, আমি সেই বক্তব্য বলবো, সেটি একটি ভিন্ন প্রেক্ষাপট। তখনকার 3 মাস কোন কোন ব্যাপারে ছিল আর এখন 16 বছরের সেই জঞ্জাল কি, সেটি সম্ভব কিনা সেই বিষয়ে হয়তো কথা বলবো আবারও। আমি একটু শুনে আসি জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি বলবেন সার্বিকভাবে বিষয়গুলো হয়তো আপনি শুনেছেন, তার আলোকে বলবেন। একটি বিষয় আপনি একটু ক্লিয়ার করবেন কিনা, যেটি বলা হচ্ছে যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অপরাপর যে রাজনৈতিক দল আছে, যেটি কর্নেল জাকারিয়া বলছিলেন যে এনসিপি দে আর নট এনাফ ম্যাচিউরড, সুতরাং তাদের আচরণগত বা অন্যান্য রাজনীতির ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিছু কিছু ঘাটতি, সমস্যা, ইনকনসিস্টেন্সি আমরা যেটাই বলি থাকতে পারে, সেইগুলোকে শুধরে নিয়ে তাদেরকে কাছে টানা কিংবা যারা বিপ্লব সাথে ছিল, আপনাদের সাথে ছিল, তাদেরকে একসাথে করে বিষয়গুলোকে আরো মানে অ্যামিকেবল ওয়েতে করা যেত কিনা, সেই জায়গায় আপনার বক্তব্য। বিএনপির দায়টা কোথায়, বিএনপির প্রবলেমটা কোথায়, বা বিএনপি অপরাধটা কোথায় করলো? শোনেন, এই বিপ্লবের পরে প্রথম এই ছাত্রদের মধ্য থেকে বলা হলো মুজিববাদ আর জিয়াবাদ থাকবে না, দায়িত্বশীল চিন্তা করতে পারবেন। বলা হলো যে নৌকা এবং ধানের শীষ 2 সাপের 1 বিষ, স্লোগান তৈরি করা হলো মির্জা আলমগীর, মির্জা কাদের, ভাই ভাই, এই ছাত্রদের মধ্য থেকে। আচ্ছা, দুনিয়ার কোথাও আপনারা দেখেছেন? বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে। এই বাংলাদেশের 47 বলেন, 52, 62, 69, 71, 90 কোন কালে ছাত্ররা ক্ষমতার জন্য লালায়িত হয়েছে, রাজনৈতিক দল তৈরি করেছে? দুনিয়ার কোথাও আছে এর ইতিহাস? একমাত্র বাংলাদেশ। আপনি কি বলে জেনেও যে এটা খারাপ শোনা যাবে কিনা, যে কলা দিলে অপ্রাপ্ত বয়স্ক আছে যা হবার তাই হচ্ছে। তো আসলে বিভাজনটা কে তৈরি করছে? এখন আপনি বলছেন যে ছাত্রদেরকে আমাদের লালন পালন করে শিখে, না না না, দায়বদ্ধতা কি? শোনেন, আপনি রাজনীতি করতে আসছেন, এখন যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতি করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি আমার মাথার মুকুট, তাজ। কেউ কোনোদিন করে নাই, রাজনীতি করতে আসে নাই, ক্ষমতাও চায় নাই, রাজনৈতিক দলও করে নাই, এরা আসছে প্রথম থেকে রাজনীতি এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড। আচ্ছা, ভালো কথা, রাজনীতি করতে আসছো, আপনি যখন বিচার ওই কম্পিটিশনে যান, ওই গানের প্রতিযোগিতায় কার বয়স এতটুকু কম, কার একটু বেশি, বিচারক কি ওইটা দেখে রায় দেয়? এটা তো একটা লেভেল প্লেইং ফিল্ডের জায়গা। আপনি আর আমি সমান, আপনি যে অধিকার নিয়ে কথা বলছেন আমিও একই অধিকারে কথা বলছি। হ্যাঁ, এই টকশোতে কি ওই ছাত্রদেরকে আপনি আন্ডারমাইন করে বসান, না আমার প্যারালাল হিসাবে বসান? তাহলে আপনি তো আমার প্রতিযোগী। এখন আপনাকে আমার কি কারণে আপনি পদে পদে আপনি আহত করবেন একটা রাজনৈতিক দলকে? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে অস্বীকার করেছে বলেন? এই যে আমার 16 বছরের আন্দোলনের কোনো ভূমিকা নাই, একমাত্র 5ই জুলাই সত্য, ছাত্রদের নেতৃত্ব সত্য। আমি নিজে জীবনের ঝুঁকি নিয়েছি, অনেক প্রমাণ আছে, অসংখ্য মানুষ এই আন্দোলনে 16 বছরে আমার অসংখ্য সহযোদ্ধা গুম হয়ে গেছে, তাদের চেহারার দিকে তাকাইতে পারি না, বাচ্চাদের প্রশ্ন করে, অনেক দেশান্তর হয়ে গেছে। একদিনে তো জুলাই হয় নাই রে ভাই। হ্যাঁ, এই জুন মাসে শুরু হইলো আর জুলাই মাসে শেষ হয়ে গেল, এটা কি গাছে ধরা আপেল? হ্যাঁ, করলাম আর ভক্ষণ করে ফেললাম, তা তো না। অনেক ত্যাগের, আত্মত্যাগের ইতিহাসের মধ্য দিয়ে জুলাই তৈরি হয়েছে। এক ফুৎকারে আপনি সবকে অস্বীকার করে দিবেন, ওই 5 তারিখকে সত্য ধরবেন। আচ্ছা, এই যে আমার ছাত্র ভাইয়েরা, এরা চাকরির আন্দোলন করেছিল, সত্য কিনা? বৈষম্য বিরোধী। 15 তারিখে যদি শেখ হাসিনা তার দাবি মেনে নিত, যদি না বলতো রাজাকারের বাচ্চা সব, হ্যাঁ, তাহলে তো আপনি দাবি মেনে নিলে আপনি চাকরি করতে যাইতেন। আমি কি যাইতাম? আমি থাকতাম জেলে আজকে। হ্যাঁ, আমি সফল হইতে পারতাম কি পারতাম না, নাহলে 5 বছর পরে হইতাম, এই তো, নাহলে না ওই হইতাম। কিন্তু আমি তো আমার ইথিক্যাল জায়গায় আছি, পরিচয় গোপন করে নেই, বুক চিতে লড়াই করেছি, কথা বলেছি, এখানে চোখে চোখ রেখে কথা বলেছি। নেই ঝুঁকি ছিল যে বের হলে অ্যারেস্ট হবো, নির্যাতিত হব, বেঁচে যে আছি এটা তো বোনাস। আপনি আমার অবদানকে স্বীকার করছেন না, মনে করছেন জুন আর জুলাই এটাই সত্য, আর কোনো ভূমিকা নাই। ঠিক না তো? এটা তো প্রথমেই এই যে টোটাল রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই কিন্তু বিভাজনের শুরু, যার কোনো সাংগঠনিক ভিত্তি নাই। প্রফেসর ইউনূস সাহেব কি বলে, তাদের প্যাট্রোনাইজ করে না। কিভাবে করে না? এই এনসিপি গঠিত হয়েছে নাহিদ ইসলাম তখন উপদেষ্টা, তার ভাষায় সমস্ত মিটিং এর মধ্য দিয়ে। প্রফেসর ইউনূস নিজে বলেছেন তোমরা একটা রাজনৈতিক দল করো বাবা, হয়তো আমাদেরকে ভোট দিবে না, আমরা তো জিততে পারবো না। কেন জিততে পারবা না? ওনার উপদেষ্টা কয় যে প্রধানমন্ত্রী হবে নাহিদ। আপনারা বলছেন, আমারে বলছে যে আমি হবো। হ্যাঁ, আপনি যখন ড্রাইভিং চেয়ারে থেকে এই ভূমিকা পালন করবেন, তখন তো মানুষ প্রশ্ন করবে যে এই এনসিপি যতদিন পর্যন্ত পরিপক্ক না হবে ততদিন প্রফেসর ইউনূস নির্বাচন দিবে না। এটা কি অবিশ্বাস করবার কোনো কারণ আছে? আপনি 3টা জিনিস, এই যে বিভাজন, ধূম্রজাল তৈরি হয়েছে, যে নির্বাচন নিয়ে আপনি গ্রামে যাই জিজ্ঞেস করেন মানুষকে, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কবে নির্বাচন হবে, আদৌ হবে?
এটাই বাস্তবতা। আপনি নিজেও বিশ্বাস করেন কিনা তো কয় তারিখে নির্বাচন হবে, আপনি নিজেকে প্রশ্ন করেন কেন প্রফেসর ইউনূস সাহেব এই সরকার আমার এই সন্দেহের মধ্যে রাখবে? আপনি তিনটা জিনিস ঘোষণা করে দেন, বিএনপি কি সংস্কারের বিরোধিতা করেছে না বিচারের বিরোধিতা করেছে? আর বিচারের কোনো মেয়াদ হয়, সময়কাল হয়? না, বলা হচ্ছে যে বিচার না ফাঁসি না বিএনপি trial, নির্বাচন কোনটা? নিয়ে যতটা বলছে না, না, বিচার না, এবং না, 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 না। সংস্কার নিয়ে কি ততটা বলছে? কেন? আরে ভাই ততটা এটাতে আপনি কিভাবে নিক্তি দিয়ে ওজন করবেন? হ্যাঁ, আপনি কিভাবে নির্বাচনের নিক্তি কথাটা তো দিয়ে আমরা ওজন নিরন্তর করবেন? শুনছি। হ্যাঁ, সংস্কার 22 সাল থেকে বিএনপি সংস্কারের কথা বলছে। আপনি তখন কত ঘুমায়েছিলেন, অথবা ছাত্রলীগের ছাতান্বিতে ছিলেন, হ্যাঁ, অথবা পরিচয় লুকাইছিলেন অনেকে। এই যে বলে 16 বছরে পারে নাই, কেন পারে নাই জানেন? যখন রাজনৈতিক বিএনপি আত্মাহুতি দিয়েছে, হ্যাঁ, 5000 মানুষ জীবন দিয়ে দিয়েছে, 1 লক্ষ রাউন্ড পল্টনে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস আর বুলেট ব্যবহার করা হয়েছে, 10 লক্ষ মানুষকে ছত্রভঙ্গ করার জন্য। রাজনৈতিক আন্দোলনকে যেভাবে দমন করেছে, ছাত্র আন্দোলনকে সেভাবে দমন করা যায় না। সেই কারণেই ছাত্র আন্দোলন দানা বাঁধতে পারছে। হ্যাঁ, তো আপনি এখন বলতেছেন বিএনপির ভূমিকা নাই, অবদান নাই। তো ছাত্ররা তো করেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি নির্বাচনের তিনটা জিনিস যদি আপনি রোডম্যাপ, আমি যে সংস্কারের কথা 22 সাল থেকে ব্র্যান্ডিং করতেছি, কি সংস্কার বাকি আছে? আপনি গণতন্ত্রের ট্রেডিশন কি, প্র্যাকটিসটা কি, এটা নির্বাচনের মধ্য দিয়ে সময়ের পরিশীলিত। আপনি একদিনেই গণতন্ত্রের গাছ আগায় নিয়ে যাবেন? ইজ ইট পসিবল? কি সব অবাস্তব সংস্কারের কথা বলা হইতেছে? এটা তো নির্বাচনকে প্রলম্বিত করবার ষড়যন্ত্র, স্পষ্টতই। হ্যাঁ, মানুষের মধ্যে আপনি কেন মানুষকে ধূম্রজাল রাখবেন? আপনি তিনটা জিনিস, আপনি সংস্কারের মেয়াদ দেন, কি করবেন? আপনি কি সংস্কার করবেন? কতটুকু? প্রফেসর ইউনূস নিজে তো বলেছেন যে যেগুলো ঐক্যমত হবে সেটা একটা করতে হবে, চার্টার করবো। হয়েছে ঐক্যমত অনেক, 705টার মধ্যে 687 আপনার ঐক্যমত্য হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাকি যেটা আছে সেটা আলোচনা হবে, আস্তে আস্তে হবে, দীর্ঘ এই সময় নিয়ে হবে। হ্যাঁ, আপনি সংস্কার নিয়ে এত কথা বলছেন, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা, ত্রিমুখী শিক্ষা, নানান ধরনের শিক্ষা। কারো কোনো চিন্তা আছে? আপনি যদি দেশ নিয়ে চিন্তা করেন, আপনি যদি সংস্কার নিয়ে চিন্তা করেন, আপনি কি সংস্কার কমিশন করেছেন? করেননি। বাংলাদেশের বৃহৎ সেক্টর কৃষি, ধুকে ধুকে মরতেছে বাংলাদেশের কৃষক, প্রতিদিন মানুষ দরিদ্র হচ্ছে, বিশ্বব্যাংক বলতেছে। কি ভূমিকা আপনার? বাজেটে কি ভূমিকা? সরকারের কি ভূমিকা? বা সংস্কার কমিশনের কি ভূমিকা? বা আপনারা কি ভূমিকা রেখেছেন? খালি পেছনের উদ্দেশ্য হলো বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, বিএনপি কাটকা। এখন নির্বাচন কেউ কেউ প্রকাশ্যে বলে যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে ভোট হওয়ার দরকার কি? জাস্ট অন 11, একদম কনসেপ্ট। পিছনে জুন মাসের কথা আপনি কেন বলবেন? জুন মাসে কি নির্বাচন হয় বাংলাদেশে? কি কারণে আপনি জুন মাসের কথা বলছেন? মে জুনে তো ঝড় ঝঞ্ঝা, 43 ডিগ্রি তাপমাত্রা। আপনি যদি এপ্রিলের কথা বলতেন তাও বুঝতাম যে না, আপনার ইন্টেনশন ভালো। হ্যাঁ, এখন তো মানুষ বলতেছে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হইতেছে। আপনি দুইজন উপদেষ্টা সরকারের মধ্যে যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি এত লড়াই করলাম, এত যুদ্ধ করলাম, এত আত্মাহুতি দিলাম, নির্বাচন কমিশনে, প্রশাসনে আপনাদের লোকজন রয়েছে, আপনি সরাই দেন সব। আইন ইসের আমদানি করে আনেন সুইজারল্যান্ডের তে। আমি বলছি, হ্যাঁ, আমরা কথা কইলে এনসিপি আলারা সরকারে ডিপেন্ড করতে যায়, যতটা না সরকার নিজেরা ডিপেন্ড করে তার চাইতে বেশি কিছু কিছু মানুষ। তার মানে কি ডালমেকুস কালা হয়? হ্যাঁ, আপনি গুগু দিয়ে কি চড়াই দিয়ে গুগু নিবেন, আপনি বলবেন যে বিএনপির লোক। আরে সালেহ আহমেদ কবে বিএনপি করছে? সরাই দেন, কোনো অসুবিধা নাই তো। সালেউদ্দিন আহমেদ, হ্যাঁ, এখন আপনি বল যে তারা নিরপেক্ষ। বিএনপির লোক 5 জন পদত্যাগ করে আমারে, আমি বলছি বিএনপির আর কেউ না, আমি এখন সরকারে যাব, হবে এটা? তার মানে এনসিপি রাজনীতিও করবে, তাদের লোকও সরকারে আছে, আবার আমাদের লোক নাই। হ্যাঁ, রাত বিরেতে মিটিং করে, একসাথে বৈঠক করে, নাহিদ উপদেষ্টা হয়ে তার বাসায়, আবার প্রধান উপদেষ্টা কারও বলে না, বাংলাদেশে কোনো অভিভাবক নাই, কোনো কেউ নাই, খালি নাহিদ ইসলামরে বলে আমি পদত্যাগ করবো। কি বলবেন আপনি বলেন? শস্যের মধ্যেই তো ভূত। এখন প্রফেসর ইউনূস সাহেব কি বলবো, আমাদের আসলে বলবার কিছু নাই। বাঙালি জাতি একটা হতভাগ্য জাতি, নির্বাচন সম্পর্কে স্পষ্ট হতভাগ্য বক্তব্য নেই। জামাত ইসলাম একবার কয় ডিসেম্বরের মধ্যে হবে, আবার কয় রোজার আগে হবে। এখন কোনটা জামাত ইসলাম কি বলে আমি জানি না, তার 10টা বক্তব্য আছে জামাতের আমির, আপনি এখন বাইর করবো, আমি দেখছি 10 রকমের। বিএনপি একটাই বলে সব সময়, হ্যাঁ, কোনো পার্থক্য নাই। আপনি বিচারও করবেন, আপনি সংস্কারও করেন, আপনি নির্বাচন, আপনাকে বলতে হবে যে ডিসেম্বর পরে আপনি কেন যেতে চান, কি যুক্তি আপনি বলছেন, যৌক্তিক কারণ দেখেন, আপনার যুক্তিটা কি সেটা তো আপনি বলতে হবে। আপনি রোডম্যাপ দিবেন না, বাংলাদেশের মানুষের মধ্যে কেন আপনি ধূম্রজালের মধ্যে রাখবেন? কি কারণ? নির্বাচন জানুয়ারির 7 তারিখ হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? হ্যাঁ, আর ওই ইলেকশন কমিশন আপনি বদলান, ইলেকশন কমিশন আমার মামাতো ভাই না ভাই, আমাদের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনি ইলেকশন কমিশন আপনার মন মতো দেন গিয়ে, কোনো অসুবিধা নেই। বা কারে কি দিবেন এটা আমার ডিপেন্ড করা আমার দায়িত্ব না, কারণ আমার ওই ইলেকশন কমিশন লাগবে না, দরকার নাই। ইলেকশনটা ফ্রি ফেয়ার, আপনি খালি এনসিপি রে প্যাট্রোনাইজ করেন না, আর তাদের আর কোনো কিছু দরকার নাই। আপনি ইলেকশন কমিশন করেন, যা ইচ্ছা করেন, এগুলো নিয়ে আমাদের কোনো ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করব। আরেকটা শেষ করে দিই, এই যে কি বলা হয় যে বিরাট জঞ্জাল,
এরশাদের 9 বছরের জঞ্জাল পরিষ্কার করে জাস্টিস শাহাবুদ্দিন 3 মাসে যেই নির্বাচন দিয়েছিল দুনিয়ার ইতিহাসে একটা বাংলাদেশের সব গ্রহণযোগ্য নির্বাচন। তো ঠিক আছে, বুঝলাম হাসিনের 15 বছরের 9 বছরের না 15 বছরের জঞ্জাল, আপনি 3 মাস 6 মাস দ্বিগুণ, নাইলে 9 মাস, নাইলে 12 মাস, নাইলে 15 মাস, হ্যাঁ আর কতদিন আপনার লাগবে আপনি বলেন এই জঞ্জাল পরিষ্কার করতে? এই দেশের মানুষদেরই তো আপনার নির্বাচন করতে হবে, আপনি তো মঙ্গল গ্রহে টানতে পারবেন না নাকি? এখন ওই কথা বলে আপনি নির্বাচনকে বিলম্বিত করবেন, এটা কি মানুষ মেনে নিবে? জি, দুর্ভাগ্যজনক। কর্নেল জাকারিয়া। যে আমি শহীদুল ইসলাম ভাইয়ের লাস্ট কথা থেকে শুরু করি। উনি বলেছেন যে এরশাদের 9 বছরের আসলে হাসিনার সেই 15 বছরের শাসন 9 বছরের সাথে কোনোভাবেই তুলনায় আসে না। সারা বিশ্বের কোনো শাসনের কোনো সময়ের সাথে এটা তুলনা করা যায় না। আপনি চিন্তা করতে পারেন, আজকেই তো আসছে যে 300 লোকের কোনো এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, হদিস পাওয়া যাচ্ছে না। শত শত লোক আয়না ঘরে নামক সেই সমস্ত সেলের মধ্যে বছর বছর জীবন কাটিয়েছে। এরকম নির্যাতন, এরকম নিষ্পেষণ কোনো দেশে কোনো সময় হয়েছে কিনা সেটা আমার জানা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে আমাদের দেশের স্বাধীনতার পরপরই গত 54 বছরে আমাদের যে রাজনীতি, এই যে বিভিন্ন দলের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, বুঝছেন? এটাকে বলে ম্যাল প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস বলেন। গুড প্র্যাকটিস তেমন কিছু পাবেন না আপনি খুঁজে। আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা করি কি, রাজনীতি করি মাসেল শক্তি দিয়ে রাজনীতি করি, হ্যাঁ, পিটাইয়া পাটাইয়া ওদেরকে বের করে দেবো। সেটা শুরু হয়েছে কিন্তু সেই 71-এর পর থেকেই, এবং তার আগের থেকে আপনি যদি ইতিহাস দেখেন, তার আগেই থেকে এই যে যুক্তফ্রন্ট ছিল, ডাক ছিল, বিভিন্ন যে ছিল, একত্রে পাকিস্তানি বিরোধী আন্দোলন করেছে, তখনও কিন্তু এই ঘটনা ঘটেছে। ও বিরোধী দলের মিটিং করতে দিবে না, হ্যাঁ, ওখানে গুন্ডা পাঠিয়ে দিয়েছে মিটিং যাতে ভণ্ডুল হয়। তো আমি সেটা বলবো যে বিএনপির মতো এরকম দল, এনসিপি এরকম নবীন একটা পার্টিকে নিয়ে তো এত চিন্তিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। নাম্বার ওয়ান। নাম্বার টু আনঅফিসিয়াল কথাবার্তা নিয়ে তো কোনো আসলে ফোরামে কথা বলা উচিত না। কে কখন কার সঙ্গে দেখা করেছে, তার বাড়িতে কে ইনভাইট করেছে, কে গিয়েছে, কি কথাবার্তা হয়েছে ইনফরমাল, এটা নিয়ে আসলে রাজনীতি ভাবে বা কথা বলার কোনো স্কোপ নাই। তো আর প্রেডিকশন কারো চিন্তা, আমাদের যে এই যে প্রফেসর সাহেব সম্ভবত আমিন ভাই, উনি যে বললেন যে তার মনের ভিতরে যে ইচ্ছা ডক্টর ইউনূসের যে নির্বাচন না দেওয়া বা এই ধরনের একটা কথা আসছে, আসলে কারো কি মানে চিন্তা মনের মধ্যে কি আছে, এটা আসলে আমাদের এভাবে বলাটা আমি মনে করি এটা কার্টিসির মধ্যে পড়ে না। এনিওয়ে, আমরা প্রেডিকশন করতে পারি, হয়তো মানুষের বিহেভিয়ার বা গভর্নমেন্টের বিহেভিয়ার থেকে আমরা প্রেডিকশন করতে পারি। প্রেডিকশনে না, সার্বিক মানে বিষয়বস্তু দেখে বা সার্বিক পরিস্থিতি দেখে একটা পাবলিক পারসেপশন কিন্তু বলা হয়। পারসেপশন এখন পাবলিক পারসেপশন যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি, আপনি একটা রেফারেন্ডামে যান, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। পারসেপশন তো ম্যাটার করে। এই যে বেশ কিছুদিন ধরে আপনি মনে করেন যে জনাব দুদুর মতো একজন রাজনীতিক ব্যক্তিত্ব, যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন, তো তার মতো একজন এরকম বুঝতে পারছি বিভিন্ন জায়গা থেকে এরকম একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যদি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, এটা কিন্তু আমরা কখনো আশা করি নাই, এবং এই কালচারটা কিন্তু, এই কালচারের জন্য কিন্তু এই জুলাই আগস্টে আন্দোলন হয় নাই। আমরা যদি মনে করি যে শুধুমাত্র জুলাই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটা রাজনীতির ক্ষমতার পরিবর্তন, এটা না, কিন্তু আন্দোলনটা হয়েছে অপশাসন, অবিচার, দুর্নীতি ইত্যাদি সবকিছু ব্যাপারে। অর্থাৎ একটা দেশের স্ট্রাকচার যেটা থাকা উচিত, যেটা একটা সুবিচার প্রতিষ্ঠা করবে, সেজন্যই তো সুশাসন প্রতিষ্ঠা করবে, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করবে, সেটা কিন্তু একদম ডিস্ট্রয়েড। সেই অবস্থা থেকে এই গভর্নমেন্ট তার সাকসেসটা আপনি দেখেন না। রিজার্ভ কোথায় চলে গেছে, আমাদের রিজার্ভ, সেন্ট্রাল রিজার্ভ কোথায় চলে গেছে আপনি দেখেন না। এই যে আমাদের রমজান, যে রমজানটা আমরা পার করেছি, এরকম রমজান আমরা 17 বছর, আমার তো মনে হয় না যে আমি গত 30 বছরে এরকম রমজান আমরা দেখি নাই। লোডশেডিং নাই, এই নিত্য পণ্য দ্রব্যের ক্রয় সময়ের মধ্যে
কোথাও কোনো হয় না। ট্রেন যাত্রা দেখেন না, মানুষ যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে, কোনো কিছু টের পেয়েছেন যে কোথাও কোনো অঘটন ঘটেছে? হয়েছে? এটা কোনো গণতান্ত্রিক সরকার কি আমাদেরকে উপহার দিতে পারছে? এই যেটা আমরা দেখেছি গত কয়েক মাস আগে। আবার এবছর এই যে ঈদের দেখেন, মানুষ যাচ্ছে, মানুষ প্রত্যেকে কত মানে তাদের এক্সপ্রেশন দেখেন যে এরকম সুন্দরভাবে এরকম ব্যবস্থাপনা আমরা দেখি নাই। তারপরে দেখেন 400 টাকার আপনি কাঁচামরিচের এখন কত? 60 টাকা। আলু কত টাকায় কিনে এখন? পটেটো 25 থেকে 30 টাকায় কিনে। আপনি এই যে আজকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্য আপনি লিখে রাখেন মজলিস ভাই, আমি বলছি 1 বছর পরে এই সময়ে এই গণতান্ত্রিক সরকার এই অবস্থার মধ্য দিয়ে যদি আসে, তারা যদি এটা রাখতে পারে, আপনি এটা রেকর্ড রাখেন এই গভর্নমেন্ট যেটা করেছে। তার কাজেই এই গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। না, গভর্নমেন্টকে সাধুবাদ দেওয়ার অনেক বিষয় হয়তো অনেক বিষয় আছে। আরেকটা কথা বলবো, আপনি বলবেন, আপনি সেই কথা বলবেন, কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে এখানে যে প্রসঙ্গটি এসেছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার বলি যে নামেই তাকে ডাকি না কেন, এখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন রয়েছে, সব রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে, তারপরেই তো তাদের এখানে আসা, এবং সেই জায়গায় কোনো বিতর্ক নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মেয়াদটা হয়তো অপরাপর তত্ত্বাবধায়ক সরকারের মতো ওইরকম হবে না, আরও বেশি হবে, যেটি শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে 9 মাস 10 মাস 1 বছর 15 মাস হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের তো একটা ফোকাস থাকবে, একটা কেন্দ্র থাকবে, লক্ষ্য থাকবে। সেই মূল লক্ষ্যটা তো নির্বাচন। একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিবে এবং যত দ্রুত নির্বাচনটি করা দেবে। সেই পথে অগ্রসর হতে গিয়ে সেই সংক্রান্ত যত সংস্কার দরকার সেগুলো হয়তো তারা করবে, কিন্তু তার পাশাপাশি যখন আরও ভিন্ন ভিন্ন উইন্ডো তারা ওপেন করে, আরও অ্যাভিনিউ যখন খুলে দেয়, যেটি ডক্টর মতিনুর রহমান বলছিলেন, করিডোর, বন্দর, কিংবা এনবিআরকে দুভাগ করা, কিংবা সরকারি কর্মচারীদের অধ্যাদেশ মানে এই সচিবালয় সচিবদের যে বিষয়টি, এই বিষয়গুলো যখন ওপেন করে এবং কোন বাস্তবতায় ওপেন করছে, যেই বাস্তবতায় প্রধান স্টেক হোল্ডার যেটি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের মধ্যে এক ধরনের দূরত্ব ক্রমশই বিদ্যমান ছিল। সেই অবস্থায় যখন এই ফন্ডগুলো তৈরি করে, এটাকে আপনি কতটা দক্ষতা মুনশিয়ানা ব্যাপারে দেখেন? সেটা মজিব ভাই দেখেন, এই শুরুতেই এই গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে তাদের একটা দুর্বলতা ছিল যে এখানে প্রাজ্ঞ দক্ষ মানে উপদেষ্টার অনেক অভাব প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি, ঘাটতি ছিল। এই ঘাটতিটা কিন্তু কিছু পরিবর্তন করে যে এটাকে আবার একটু স্ট্রেংথেন করা, এইটা কিন্তু হয়নি। একবার একটা দুইটা চেঞ্জ হয়েছে, বাট এরকম একটা কিন্তু এখন এটা সবাই ফিল করছে, হয়তো ইন্টারিম গভর্নমেন্ট ফিল করছে কিনা জানি না, আমার মনে হয় যে তারা করছে, যে এরকম কিছু চেঞ্জ নিয়ে এসে এটাকে আরো একটা স্ট্রেংথেন করতে হতো। স্ট্রেংথেন করলে এই যে কিছু বিষয় যেগুলা সমন্বয়হীনতা মনে হচ্ছে, অথবা যে বিষয়গুলো এখন হয়তো না আনলেও চলতো, যেমন আপনি এই অধ্যাদেশ যেটা বললেন ইত্যাদি অনেক কিছু, তো এটা হয়তো এই ইন্টারিম গভর্নমেন্টটা যদি ওইরকম আরেকটু শক্তিশালী গভর্নমেন্ট হতো তাহলে হয়তো এগুলো তারা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারতো। এটা তো বাস্তবতা আসি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই কারণে আমরা তো এই যে এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আপনি দেখেন বিচার বিভাগে কিন্তু 90% সবাই এক হয়েছে, ঐক্যমত্যে চলে আসছে। দুদকে কিন্তু 100% চলে আসছে, আপনি লেটেস্ট জানেন কিনা, দুদকে 100% চলে আসছে, এবং প্রায় জনপ্রশাসন কমিশনের প্রায় 60-70% তারা এগ্রি করেছে। এই যত সংলাপ হবে, যত বসবে রাজনৈতিক দলগুলো একসঙ্গে, দেখবেন যে আরো এই দূরত্বটা আরো কমে আসবে। এটা কিন্তু মানে গত কয়েকটা সংলাপের মধ্যে দিয়ে কিন্তু আক্রমণ হচ্ছে এটাই, এবং এটা একটা ভালো দিক। এটা একটা ভালো দিক যে সবাই একটা কনসেনসাসে চলে আসছেন। কাজে সংস্কার এবং বিচার এটা যদি হাফ হার্টেড করে, আপনি যদি ফুল সুইংয়ে যদি স্টার্ট না করে যদি গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসে, তাহলে কিন্তু প্রত্যাশিত রেজাল্ট হয়তো আমরা নাও পেতে পারি, জাতি হয়তো নাও পেতে পারে। এখানে একটা ভয় রয়ে গেছে, এটাকে আপনি অস্বীকার করার কোনো স্কোপ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মতিনুর রহমান। আপনার কাছে যাব, আপনি শুনছিলেন কর্নেল জাকারিয়া এবং শহীদুল ইসলাম বাবুল যে প্রসঙ্গগুলো উল্লেখ করছে সেগুলো ধরে আপনি বলবেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানুষ হিসাবে একটি বিষয় আপনি একটু উল্লেখ করবেন। যেই নির্বাচনের কথা আমরা বলছি, নির্বাচনের সময়সীমার কথা বলছি, সেই জায়গায় নির্বাচনের সাথে তো বেশ কিছু বিষয় জড়িত, আপনি জানেন, যেমন ভোটার তালিকা হালনাগাদ, কিংবা এই সংসদীয় এলাকা নির্ধারণ, আরও অন্যান্য যে বিষয়, সেই বিষয়গুলো কি আপনার মনে হয় যে এখন পর্যন্ত পুরোপুরি হয়েছে, বা এই যে ডিসেম্বরের কথা বলা হচ্ছে সেই বিষয়গুলোর সাথে এগুলো কি সামঞ্জস্যপূর্ণ? ডিসেম্বর। ধন্যবাদ মুশফিক ভাই আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আপনার এই প্রশ্নের উত্তর আমি এভাবেই দিতে চাই। তার আগে একটু কর্নেল জাকারিয়া সাহেবের কোশ্চেনের একটু উত্তর দিয়ে আসি। উনি একটা কথা বলেছেন যে শিষ্টাচার, আমার একটা বক্তব্যকে কোট করে আমি একটু ওনাকে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে যে ডেফিনেশন উনি একটু দেখে নেবেন। আমাদের সংবিধানের 106 রেফারেন্স অফ সুপ্রিম কোর্ট, আমাদের সংবিধানের যে 13 অ্যামেন্ডমেন্ট, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মানে ইস্যুটা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ ছিল না। তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স দেওয়া হচ্ছে এবং বিচারক যারা বিচারপতি ছিলেন তাদের স্বাক্ষর হয়েছে। কোন জায়গাতে এই বিচারপতিরা স্বাক্ষর করেছেন, কোন কক্ষে বসে, কতটা সময়, এটা একটু উনি আমাকে পরবর্তীতে সুযোগ পেলে উত্তর দিবেন। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে টার্মস অ্যান্ড রেফারেন্স, এটি আপনি নির্বাহী কাজ ছাড়া অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নেই অ্যাকর্ডিং টু স্টিল এক্সিস্টিং দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এখন আপনি যদি এর বাইরে গিয়ে কাজ করেন তখনই কিন্তু সন্দেহটা তৈরি হবে এবং সেই কারণে সন্দেহটা তৈরি হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি 10 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারবেন, এটি আপনার টার্মস এন্ড কন্ডিশন। আপনি হাঁটতেছেন 100 কিলোমিটার, আপনাকে কিন্তু 100 কিলোমিটার হাঁটার সুযোগ দেওয়া হয় নাই, রাইট? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে কথাগুলো বলা হয় আপনার, বিশেষ করে যে এনসিপির প্রসঙ্গে একটু আসি। আমি বৈষম্যবিরোধী আন্দোলনের এই পর্ব পর্যন্ত আমি কিন্তু এদেরকে স্যালুট করি, কিন্তু যখন আপনি বাই প্রোডাক্ট রাজনৈতিক দল গ্রহণ করেছেন এবং সেখানে বলা হচ্ছে ম্যাচুরিটি এবং ইম্যাচুরিটি প্রসঙ্গ, আপনি যখন বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে তুচ্ছ চাচ্ছিল্য করে কথা বলেন তখন আপনার ভিতরে ম্যাচুরিটি কিন্তু অনেক স্ট্রং, আপনি সিনিয়র রাজনীতিবিদদের চাইতে অনেক স্ট্রং এবং সেটি আপনার বাচন ভঙ্গিতে কথাবার্তা প্রমাণিত হয়। সুতরাং এই জিনিসগুলো আসলে সবার ভিতরে এই এই শিষ্টাচারটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। অর্থাৎ ম্যাচুরিটি কিন্তু 18 বছর পূর্ণ হওয়ার পরে একজন মানুষ ম্যাচুরিটি লেভেল চলে আসে। আরেকটি কথা আপনি এখানে বলেছেন সেটা হচ্ছে, দেখুন আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, একটি আন্দোলনের পরে যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এটা যদি ফোর্স হিসেবে থাকতো, ফোর্স অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতা আসবে এবং তাদের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হতো যে আমরা রাষ্ট্রকে এইভাবে দেখতে চাই, এইভাবে দেখতে চাই, এবং সেটি কিন্তু বড় ধরনের একটা ইফেক্টিভ রেজাল্ট আসতো। এক আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে নির্বাচন, এই যে যে আপনার ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন যেটা বলেছেন পুনর্বিন্যাস বলেছেন, তারপর সংসদীয় আসন পুনর্বাসন, এক একজন এক এক ধরনের দাবি করছে। কি কারণে? যখনই আপনি এই যে এক ধরনের মানে কি বলা যায় একটা ডিফাইন্ড কাঠার মধ্যে আপনি না থাকবেন তখন কিন্তু এক একটা দাবি চলে আসবে এবং সেখানে কেউ কেউ বলছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই, অর্থাৎ আমার ভোটের পার্সেন্টেজ যাই হোক না কেন আমাকে রিপ্রেজেন্ট দিতে হবে। আপনি বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের যেভাবে অভ্যস্ত জনগণ, অর্থাৎ মালিকানা যদি আপনি চিন্তা করেন, রাষ্ট্রের মালিকানা যে জনগণ তারা কি সেভাবে অভ্যস্ত? সুতরাং ওয়েস্টমিনস্টার সিস্টেমে যদি আপনি আসেন তাহলে আপনার গণতান্ত্রিক ওই যাত্রাতে, হ্যাঁ আপনি যদি মনে করেন যে জাকারিয়া সাহেবের কথা অনুযায়ী আমি যেটা ভাবছি, প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি আছে এটা বাংলাদেশের প্যারাডাইস রূপান্তর করে দিয়ে যাবে, প্যারাডাইস রূপান্তর করে দিয়ে চলে যাবেন। পরবর্তীতে প্যারাডাইসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, প্যারাডাইস নাম্বার 1, প্যারাডাইস নাম্বার 2, এরকম 7টা 8টা মানে প্যারাডাইস সৃষ্টিকর্তা তৈরি করেছেন। হয়তো পরবর্তীতে ধাপে ধাপে আমরা সেদিকে অগ্রসর হতে পারি। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ অ্যাবসার্ড। কারণ বাংলাদেশের এখনো পর্যন্ত যেহেতু গণতান্ত্রিক চর্চার প্রচন্ড অভাব, মানুষের ভিতরে গণতান্ত্রিক চর্চার অভাব, রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক ওই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত তৈরি করতে পারেন। আপনি ওভারনাইট এবং 10 মাস 15 মাসের মধ্যে সবকিছু মৌলিক পরিবর্তন করে আপনি দিয়ে যাবেন। এই যে প্রকল্প নিয়ে আপনি সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, এটি হচ্ছে একটা বড় ধরনের সন্দেহ। সুতরাং আমি মনে করি যে আরেকটি নতুন বিপর্যয় আসার আগে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমরা এই কথাগুলো বলছি এই কারণে যে এই জুলাই অগাস্টের এই যে বৈষম্যবিরোধী আন্দোলন, এই আন্দোলনের কিন্তু আমরা একদম স্ট্রং অংশী। আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে, আপনি নিজে জানেন বুঝলি ভাই, 4 তারিখে রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি এই শেখ হাসিনার সময়। যদি হাসিনা 5 তারিখে না যেত হয়তো আমরা পৃথিবীতে থাকতাম না, হয়তো আয়না ঘরে যেতাম। আমি এই কথাগুলো মিডিয়াতে বলছি কারণ এটি তো ডকুমেন্টেড। তো সুতরাং তারপরও আমরা ফিল করি কেন? আমি জানি যে ওভারনাইট অনেক কিছু পরিবর্তন হবে না, কিন্তু জুলাই চার্টারে যেটি সনদ তৈরি করা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনি 10টা সংস্কারের কথা নিয়ে আসেন, সেখানে আপনি 50 থেকে আপনি ঐক্যমতে পৌঁছেন, 50টা ধারাবাহিকভাবে পরবর্তী রাষ্ট্র ক্ষমতা যারা আসবেন, জনগণ যাদেরকে নির্বাচিত করবেন, যাদেরকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাদের উপরে এক ধরনের প্রেশার থাকবে যে এই 50টি পরবর্তী ধারাবাহিকভাবে তাদের পূরণ করতে হবে। যদি না করেন তাহলে সেই রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতা থাকলেও আলটিমেটলি জনগণের সেই সমর্থন পরবর্তী তারা নাও পেতে পারেন। আমার মনে হয় যে এই যে চ্যালেঞ্জগুলো অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল বা যারা আসবেন তাদের উপরে দিয়ে যাবেন, এটি যদি হয় চলমান প্রক্রিয়ার ভিতরে, তখন মানুষের মধ্যে এক ধরনের
আস্থা থাকবে, এক ধরনের আশা থাকবে। কিন্তু শেষ করতে হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা 17 বছর যেরকম দোলাচলে ঝুলেছি, আপনার রাতের ভোটে যেরকম দিনে হচ্ছে, এবং শেখ হাসিনা প্রতিনিয়ত বলেছে জনগণ আমাদের ভোট দিয়েছে, এই জন্য আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি। আজকে আপনার ভোট যে ভোটের জন্য মূলত আসলে সংগ্রামটা হচ্ছে, এবং কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তো চাকরির জন্য। তো সুতরাং বৃহৎ রাজনৈতিক দল, অপরাপর সকল রাজনৈতিক দল এক্সেপ্ট ফ্যাসিস্টের সাথে যুক্ত ছাড়া, তারা মূলত ভোটের জন্য আন্দোলন করেছেন, ভাতের জন্য আন্দোলন করেছেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। সেটা নিয়ে আবারও আমাদের টক শোতে কথা বলতে হচ্ছে। আপনি মজলিস ভাই, আপনি তো জানেন যে আমরা টক শোতে বিগত 10-12 বছর ধরে কথা বলতে গিয়ে টক শো থেকে বেরিয়েছে নিজে আতঙ্কগ্রস্ত হয়েছি যে কোন সময় আমি গ্রেফতার হই। সুতরাং আজকেও যদি আমাদেরকে ওইরকম একটি অবস্থায় যেতে হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা প্রফেসর ইউনূসের মতো না, প্রফেসর ইউনূসের মতো ব্যক্তির কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যেটি উনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার যারা উপদেষ্টা আসছে, আপনি 80 বছর 85 বছর বয়স্ক একজন মানুষ, আমি একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সম্পর্কে জানি, সকাল 10টার সময় কথা বলে উনি 12টার সময় মনে রাখতে পারেন না। তা আপনি তাকে দিয়ে যদি আপনি মনে করেন যে আমি রাষ্ট্র রাষ্ট্রকে প্যারাডাইসে রূপান্তর করবো, এটি তো সম্পূর্ণ অসম্ভব। আমি মনে করি লাস্ট যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে এনসিপি, আমি তাদের জন্য শুভকামনা করি, এবং আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আত্মপ্রকাশ করেছে, তারা জনগণের কাতারে আসবে, এবং তাদের যে কার্যক্রম ইতিমধ্যেই, আমি ব্যক্তিগত হতাশ হয়েছি, আমি হতাশ হতে চাই না। আমি চাই এই ইয়াং জেনারেশন গুলো রাজনীতিতে আসুক এবং তারা প্রকৃত অর্থে রাজনৈতিক গতি প্রকৃতি পরিবর্তনে একটা ভূমিকা রাখুক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ইতিমধ্যেই তাদের কিছু কার্যক্রমের জন্য তারা বিতর্কিত হয়েছে, জনগণের কাছে সেইভাবে গ্রহণযোগ্য যেটা আমার একজন শিক্ষক হিসেবে, একজন সৎ নাগরিক হিসেবে আমি খুব হতাশ হয়েছি। আমি মনে করি যে তারা এই ভুলগুলো সংশোধন করে আমরা সবকিছুর ঊর্ধ্বে শেখ হাসিনা যেহেতু চলে গেছে, সকল অপরাপর রাজনৈতিক দলগুলো এবং ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট, তাদের ঐক্যমত্যে এসে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রকৃত অর্থে নির্বাচন এবং নির্বাচনের বিকল্প আসলে কিছুই নেই। এটি ডিসেম্বরে হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম বাবুল, যদি কিছু যুক্ত করেন। আমার একটা আসলে হতাশ হই। আমরা 17 বছর আমরা সংগ্রাম করেছি, অনেকেই করেছে, অনেক আত্মত্যাগ। এখন রাজনৈতিক দল, সাথে বড় রাজনৈতিক দল সহ 26টার মধ্যে 23টা রাজনৈতিক দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, সিভিল সোসাইটি নির্বাচন চায়, আর্মি নির্বাচন চায়, আর্মি, এটা বিরল ইতিহাস। হ্যাঁ, আর অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ দিতে পারে না। এটা কি হতাশাজনক ব্যাপার না? আপনি বলেন, আর্মি কোথায় নির্বাচন চায়? দেখেন, এই 16 বছর আর্মির দ্বারা বিএনপিও বঞ্চিত হয়েছে। একবারও আমরা বলিনি যে উত্তরপাড়া বা আর্মি, বিএনপি আর ইন্ডিয়া মিলে হাসিনারে প্রমোট করে। এটা বলা যায় না, উচিত একটা প্রতিষ্ঠানকে রাখতে হয়। এরা বলে রাজনৈতিক কারণে বলে না, কি কারণে তাদের অভিভাবকত্বহীনতা আছে আমি জানি না। এদের প্রতি প্রফেসর ইউনূস সাহেবের যে পক্ষপাতিত্ব, এটা তো দৃশ্যমান পক্ষপাতিত্ব। এটা ওনার রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বা সরলতার কারণে বা না ইন্টেনশনাল আমরা জানি না। প্রশ্ন কখন আসে, যখন জাকারিয়া ভাইয়ের বুদ্ধির মতো লোকরা বলে যে এই সরকারের মতো খুব ভালো আছে দেশ। হ্যাঁ, যত ভালো থাকুক এই দেশ যদি সুইজারল্যান্ড হয়, তাও নির্বাচন দেরিতে করার জাস্টিফিকেশন হতে পারে না। এটা একটা গণবিরোধী বক্তব্য। দেরিতে হবার, একদিন দেরিতে হবার জাস্টিফিকেশন মিন করে না এটা কোনোভাবেই। হ্যাঁ, আপনি কি বলবো, বাংলাদেশের এই যে পিয়াজ চাষিরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আপনি আশানুরূপ হয়েছে? মবতন্ত্র এই সরকার আমলে হয়নি, আপনি বলেন। দারিদ্র কি বিশ্বব্যাংক বলতেছে না? আপনি ভালো আছেন সেটা অন্য জিনিস। হ্যাঁ, ছাত্রদের নামে আন্দোলন করে এক শ্রেণীর লোক ফুলে ফেপে উঠছে, তাদের নামে বিস্তর অভিযোগ, তাদের এপিএসদের শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই 9 মাসের একটা সরকার নিয়ে ইতিপূর্বে কখনো এরকম দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ ছিল আমার জানা নাই। দুর্ভাগ্য। বাংলাদেশের পিয়াজ চাষিরা তার ন্যায্য মূল্যের অভাবে আত্মহত্যা করতেছে। আমার পিএস চাষের এলাকায় যেই দামে তারা পিএস প্রোডাক্ট করে, সেই দাম তারা সিজনে পায় না। এখন সেই পিএসের দাম দ্বিগুণ তিনগুণ। কোথায় মানুষ কেউ ভালো আছে আমি জানি না। ধন্যবাদ। আমি বলবো যে নির্বাচন হবে না এরকম কোনো পারসেপশন কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের জাতি বা জনগণ কিন্তু এবার কোনো পারসেপশন তৈরি হয়নি, নাম্বার 1। নাম্বার 2, ডিসেম্বরে স্ট্রিক্ট থাকতে হবে নির্বাচনটা, এটা তো ইন্ডিয়াও বলেছে। ইন্ডিয়া বলেছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তাই মানুষের পারসেপশনটা কোথায় গেছে? ইন্ডিয়া যাতে ডিসেম্বরে না হয়, আমরা বিরোধিতা করি ইন্ডিয়ার কথা, সেই জন্য ইন্ডিয়া বলছে। আপনি তার কথায় তাল দিতেছেন, এটা সাধারণত না। এটা আপনার পারসেপশনটা দেখেন, মানুষের পারসেপশন। মানুষ বলে যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যদি কোনো কেউ ক্ষমতায় আসে তাহলে যেই লাউ সেই কদু। এটা তো আমার কথা না, জনগণের কথা। জনগণও চায় আপনি আজকে রেফারেন্ডাম দেন না, ক্ষমতার পরিবর্তন আপনি আজকে রেফারেন্ডাম দেন না যে নির্বাচন কি তাড়াতাড়ি হবে না এই গভর্নমেন্টকে আরো সময় দিতে চান। আমাদের সমস্যা কি জানেন? আমি ছোটকাল থেকে আমরা সবসময় ভাবতাম এই যে অপশাসন বা গত 30 বছর চিন্তা করতাম যে আমাদের দেশে কেন লিকুয়ান তৈরি হয় না।
আমাদের দেশে কেন মাহাথির মোহাম্মদ আসে না? একজন আসছিলেন শহীদ জিয়াউর রহমান, সময় পান নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাকে সময় দেয়নি, বুঝতে পেরেছেন? এটা তো স্পষ্ট এখন। তো এরপরে কিন্তু তৈরি হয়নি। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি, আমরা ওই লেভেলে, তার চেয়েও আমি বলবো যে বড় একজন লেভেলের একজন রাষ্ট্রনায়ক। তার অভিজ্ঞতা আছে না সেটা আমরা সেটা পরের কথা। আমরা এইরকম একটা বিধ্বস্ত দেশের যেখানে অর্থনীতি শেষ, ব্যাংক শেষ, আপনার সবকিছু শেষ, সেখানে এই যে 11টা মাস তারা যেভাবে দেশটাকে চালিয়েছে, আপনি অবশ্যই এদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন নিয়ে কোনো কিন্তু দ্বিমত নাই, গভর্নমেন্টও চাচ্ছে না যে নির্বাচন হবে না, তা না, কিন্তু সময়টা ডিসেম্বরের মধ্যে হবে না, ডিসেম্বরের পরে জুনের মধ্যে হবে, সেটা নিয়ে কন্ট্রাডিক্ট। যে আমি মনে করি এখানে সবাইকে, আচ্ছা, জিয়াউর রহমানের সাথে ইউনূসকে তুলনা করা, এই যে জিয়াউর রহমানকে তার আত্মীয় পরিজন তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কথাগুলো বলতে চাই নাই। ইউনূস সাহেবের মামলা 1 মাসের মধ্যে ক্লিয়ার না, আমাদের হয় না, আমি কিন্তু আর কারো হয় না, আর কারো হয় না। ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের সরকারি কোটা কমে গেছে, 666 কোটি টাকা তার নিজস্ব প্রতিষ্ঠানে কর রেয়াত হয়েছে, তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় হয়েছে। এই জন্য তারা আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো? আপনাদের তো এই জন্য বানিয়েছি, এই জন্য বলেছি। না 1 মাসের মধ্যে হয়নি, ইউনূস সাহেবের 1 মাসের মধ্যে হয়েছে। ইউনূস সাহেবের একটা ভূমিকা নাই 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষের ভাগ্য পড়ে, এত বড় ব্যক্তিত্ব। ধন্যবাদ একটা ভূমিকা আপনি রাখেছেন জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।